নমস্কার। কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি আপনাদের শোনাতে এসেছি ভারতের ইতিহাসের এক ভীষণ আকর্ষণীয় একটি কাহিনী। তার নাম মালিক আম্বর। আফ্রিকার কৃতদাস ছিলেন, সেখান থেকে তিনি হয়েছিলেন ভারতবর্ষের একাংশের অধীশ্বর। নাম, যশ, অর্থের সার্চলাইটে প্রয়াত হওয়ার আগেই তিনি হয়ে গিয়েছেন এক মিথ। তারই গল্প আপনাদের বলবো আজ। আপনারা উৎসাহিত করবেন কথা টিভিকে সাবস্ক্রাইব করে। আশা করি ভালো লাগবে। মালিক আম্বরের আসল নাম ছিল চাপু। আফ্রিকার ইথিওপিয়া তার পূর্ব দিকে হারার রাজ্যে জন্মেছিলেন তিনি। ওরোমো উপজাতির মানুষ ছিলেন তিনি। আজ 2026-এর ইথিওপিয়ায় মোট জনসংখ্যার কিন্তু 35% বেশি মানুষ ওরোমো উপজাতির। কিন্তু 1548-এ চাপুর জন্মের সময় ইথিওপিয়ার ছবিটা কিন্তু আলাদা ছিল, সম্পূর্ণ আলাদা। নারকীয় শোষণের এক নির্মম ছবি। ওরোমো উপজাতির মানুষের জন্ম হওয়া মানেই যেন কৃতদাস হয়ে বিক্রি হয়ে যাওয়া। রিচার্ড ইটনের মতো একাধিক ঐতিহাসিকের গবেষণা জানিয়েছে ওরোমো উপজাতির পরিবারগুলো বড় হতো, অনেক ছেলে মেয়ে। তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে গিয়ে অসহায় হয়ে পড়া অভিভাবকদের সামনে থাকতো একটাই রাস্তা, বিক্রি করে দাও পরিবারের শেষের দু একজন সন্তানকে। দিনের পর দিন অভুক্ত থাকা প্রায় বস্ত্রহীন চাপুকেও বিক্রি করে দেওয়া হয়েছিল দাস ব্যবসায়ীদের কাছে। হারার থেকে চাপু পৌঁছে গিয়েছিলেন ইয়েমেনে। সেখানেও ব্যবসায়ীরা তাকে বাগদাদের এক দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। নির্দিষ্টভাবে তার সময় বার করতে পারেননি ঐতিহাসিকরা, কিন্তু জানা গেছে যে বাগদাদের বিখ্যাত স্লেভ মার্কেটে চাপুর পৌঁছানোর সময় ওর বয়স ছিল মাত্র 10 বছর। সেই সময় কত টাকায় বিক্রি তিনি হয়েছিলেন জানেন? 12,000 টাকায়। এত দাম ওঠার কারণ? বারহেন আসফোর মতো ইথিওপিয়ার বিখ্যাত জীবাশ্মবিদ, টিম হোয়াইটের মতো প্রত্নতাত্ত্বিকদের গবেষণা থেকে জানা গেছে চাপুর শারীরিক গঠন ছিল যোদ্ধাদের মতো। অ্যাসফো লিখেছেন, চাপু যে অঞ্চলে জন্মেছিলেন সেখানে প্রায়ই লেগে থাকতো যুদ্ধবিগ্রহ সলোমন আর আদাল রাজাদের মধ্যে। আর ঘর থেকে পরিত্যক্ত চাপু প্রায়ই অংশ নিতেন সেই যুদ্ধে। যে সেনাবাহিনী তাকে অপেক্ষাকৃত ভালো খাওয়া দাওয়া আর জামা কাপড় দেবে, তার হয়েই যুদ্ধে নেমে পড়েছিলেন তিনি। তাই শুধু প্রবল শারীরিক শক্তির জন্যই তার দাম বাগদাদের স্লেভ মার্কেটে কিন্তু ওঠেনি। একজন সৈনিকের দক্ষতা ছিল তার মধ্যে। যে কিনেছেন প্রত্যেকের কাছে চাপু শুধু কৃতদাস ছিলেন না, ছিলেন একজন বিশ্বস্ত নিরাপত্তা রক্ষীও। মোট 4 বার বিক্রি হয়েছিলেন চাপু। বাগদাদের স্লেভ মার্কেট থেকে তাকে নিয়ে যান কাদি হোসেন নামের এক ব্যবসায়ী। সেখান থেকে 4র্থবার তাকে বিক্রি করা হলো মীর কাসিম আল বাগদাদি নামের এক ধনী ব্যবসায়ীর কাছে। কে জানতো 4র্থবারের এই বিক্রি হওয়াই চাপুর জীবনে টার্নিং পয়েন্ট হয়ে যাবে। এই ব্যবসায়ীর হাতেই চাপু তৈরি হলেন, নিজেকে গড়লেন। মীর কাসিমের জহুরির চোখ ছিল। চাপুর বুদ্ধি, শারীরিক তৎপরতা, দূরদৃষ্টি দেখে তাকে তিনি নিজের হাতে তৈরি করেছিলেন। মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে চাপু হলেন আম্বর। 4 থেকে 5টা ভাষা শিখলেন। তার সঙ্গে শিখলেন প্রশাসনিক দক্ষতা, সমরনীতি, রাজনীতির প্রাথমিক পাঠ। মীর কাসিমের হাত ধরে 1570-এ 22 বছরের আম্বরের পা রাখা ভারতের আহমেদনগরে। মীর কাসিম নিজে ছিলেন আহমেদনগরের সেই সময়ের মুখ্যমন্ত্রী চেঙ্গিস খানের একজন সৈনিক। আর চেঙ্গিস খান তিনি নিজেও যে ছিলেন আফ্রিকা থেকে আসা একজন হাবসি কৃতদাস। সেই চেঙ্গিস খানের কাছে মীর কাসিম বিক্রি করেছিলেন 1000 কৃতদাসকে, তার মধ্যে একজন আম্বর। রিচার্ড ইটন লিখেছেন, চেঙ্গিস খান হাবসি গোষ্ঠীর কৃতদাস ছাড়া অন্য দাস কিনতেনই না, কারণ তাদের শারীরিক শক্তি আর তার সঙ্গে বিশ্বস্ততা। তারপরও অসংখ্য কৃতদাসদের মধ্যে চেঙ্গিস খানের ব্যক্তিগত
স্লেভসদের যে কোর দলটা ছিল সেখানে জায়গা করে নিয়েছিলেন অম্বর, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে। কারণ ছিল অম্বরের শিক্ষা, বুদ্ধি, দূরদর্শিতা, যুদ্ধ করার বিশেষ দক্ষতা। মীর কাসিমের কাছে যে দক্ষতাগুলোর পাঠ নিয়েছিলেন অম্বর, চেঙ্গিস খানের কাছে সেই গুণগুলোই আরও ধারালো হলো। চেঙ্গিস খানের সেনাবাহিনীর প্রধান হয়ে উঠলেন তিনি। কিন্তু সেই জীবনটাও বেশি দিন মসৃণভাবে গেল না। অম্বর প্রধান সেনাপতি হওয়ার 4 বছরের মাথায় চেঙ্গিস খান খুন হয়ে যান তার নিজেরই একজন সেনার হাতে। চেঙ্গিস খান মারা যাওয়ার পর তার স্ত্রী অম্বরকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন। সেটা 1574। কি করবেন অম্বর? তার সামনে দুটো রাস্তা ছিল। আহমেদনগরেই চেঙ্গিস খানের সেনাবাহিনীতে নিচু স্তরের সৈনিক হয়ে রোজগার করা। নিচু স্তর কেন? কারণ তখন প্রবল কলহ লেগে গেছে চেঙ্গিস খান মারা যাওয়ার পর। নিজেদের মধ্যে মারামারি। প্রধান সেনাপতি হয়েছেন আর একজন, তিনি অত্যাচার করছেন সকলের ওপর। সবাই পালাতে পারলে বাঁচি। এই অবস্থায় অম্বরের সামনে দ্বিতীয় রাস্তা কি ছিল? মার্সেনারি, মানে ভাড়াটে সৈনিক হয়ে রোজগার করো, যে বেশি টাকা দেবে তার হয়ে যুদ্ধ করব। দ্বিতীয় রাস্তাটাই অম্বর বেছে নিয়েছিলেন। পাশেই বিজাপুরের সাম্রাজ্য, সেই রাজ্যের সুলতানের সেনাবাহিনীতে ভাড়াটি সৈনিক হয়ে নতুন জীবন শুরু অম্বরের। 20টা বছর বিজাপুরের সেনাবাহিনীতে কাজ করেছেন অম্বর। দুর্দান্ত দক্ষতায় সেনাকে পরিচালনাও করেছেন। এই বিজাপুরে থাকাকালীনই তার কিন্তু অম্বর নামের পাশে মালিক উপাধি যুক্ত হওয়া। তখন থেকেই তিনি মালিক অম্বর। কিন্তু 1595-এ সেই মালিক অম্বর বিজাপুর থেকে চলে গেলেন। বিজাপুরের সম্রাট ভাবেননি, সেই রাজবংশের এক মেয়ের সঙ্গে তার তো বিয়েও হয়েছিল। সম্রাট কি ভেবেছিলেন? বিজাপুরের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবেন মালিক অম্বর, করে একদিন তিনি হবেন বিজাপুরেরই অধীশ্বর। কিন্তু সেনাবাহিনীকে শক্তিশালী করতে তো আরও টাকার প্রয়োজন ছিল। সেটা কিছুতেই মালিক অম্বরকে দেওয়া হচ্ছিল না। সেটা নিয়েই তার ক্ষোভ ছিল, সেটা নিয়েই তার মনোমালিন্য বিজাপুরের সম্রাটের সঙ্গে। ফিরলেন আহমেদনগরে, যে আহমেদনগরে তার প্রথম পা রাখা এবং একজন সাধারণ কৃতদাস হয়ে জীবন শুরু করে সেনাপ্রধান হওয়া। আহমেদনগরে মালিক অম্বরের ফেরা দ্বিতীয়বার, কিন্তু ভাড়াটে সৈনিক হয়ে নয়। প্রধান সেনাপতির পদে যোগ দিলেন তিনি। অসাধারণ প্রত্যাবর্তন হলো তার। তখন রাজ্যের ক্ষমতায় নিজাম শাহী রাজবংশ। প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছিল মালিককে, যে কারণে সেনাবাহিনীকে ঢেলে সাজিয়েছিলেন। 1607 থেকে 1627 এই 20 বছরে নিজাম শাহী রাজবংশের সামরিক শক্তিকে ঈর্ষণীয় জায়গায় পৌঁছে দিয়েছিলেন মালিক অম্বর। প্রথম 3 বছরের মধ্যে তার সেনাবাহিনীতে সৈন্যের সংখ্যা বেড়ে 50,000। তার মধ্যে দক্ষিণ ভারতীয় সেনাই 40,000, আর 10,000 হাবসি গোষ্ঠী। অশ্বারোহীর সংখ্যা ছিল 150, সেখান থেকে বেড়ে হলো কত? 7,000। মোগলদের তখন উত্তর ভারত প্রায় হাতের মুঠোয়, কিন্তু দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তার করতে পারেনি তারা, বারবার আক্রমণ করছে। আর মালিক অম্বরের নেতৃত্বে আহমেদনগর সেটা প্রতিহত করছে। 80 বছর ধরে উত্তর ভারতে একচ্ছত্র রাজত্ব চালিয়ে যাওয়া মুঘল সম্রাটদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন মালিক। কিছুতেই তাকে বশে আনা যাচ্ছে না। সম্রাট আকবর তো মারাই গেলেন দাক্ষিণাত্য জয়ের অধরা স্বপ্ন নিয়ে, সেটা 1605। তারপরে মুঘলদের সিংহাসনে কে বসলেন? সম্রাট জাহাঙ্গীর। মালিক অম্বরের সঙ্গে তার বৈরিতা আরও বেড়ে গেল। 1611-এ বিরাট সেনাবাহিনী নিয়ে জাহাঙ্গীর আক্রমণ করলেন আহমেদনগর। ভীষণভাবে বিপর্যস্ত হলো তার সেনা, একদম লেজে গোবরে হয়ে ফিরলেন। সেই জয়কে মনে রাখার জন্য 1 বছর পর অম্বর তৈরি করলেন ভাটকাল দরজা,
যাকে ভাটকাল গেটও বলে। প্রধান দরজা, তার আন্ডারে রয়েছে 52টা দরজা। ইতিহাসবিদদের লেখায় জানা গেছে ভাটকাল গেটের 62 ফুট উঁচু প্রধান দরজাকে ঘিরে যে বিশাল বারান্দা তৈরি হয়েছিল, সেখানে সারা রাত ধরে আহমেদনগরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা সেই ঐতিহাসিক জয়ের উৎসব পালন করেছিলেন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে যান, এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে অজস্র স্মরণীয় ইতিহাসের সাক্ষী থাকা ভাটকাল গেট। 1612 তৈরি হওয়া ভারতের প্রাচীনতম দরজা। মালিক অম্বরকে নিয়ে গবেষণা করা ইতিহাসবিদরা কিন্তু একই সঙ্গে বিস্মিত এবং উচ্ছ্বসিত। মনু পিল্লাই যেমন লিখেছেন, মালিক অম্বরের অন্যতম প্রধান অস্ত্র অপরিসীম সাহস হতে পারে, কিন্তু সেটাই একমাত্র অস্ত্র নয়। তাহলে কী ছিল তার আরেকটা অস্ত্র? অবিশ্বাস্য রকমের চাতুরি জানতেন তিনি। সেটাই ছিল তার যুদ্ধ জয়ের অন্যতম প্রধান অস্ত্র। রিচার্ড ইটনও লিখেছেন, ভারতের যুদ্ধের ইতিহাস নিয়ে কিছু বলতে হলে মালিক অম্বরকে কিন্তু বাদ দেওয়া যাবে না। তার একটা কারণ আছে। তিনি দেখিয়েছেন মালিকই প্রথম সেনাপতি যিনি মোগলদের হারাতে চালু করেছিলেন গেরিলা পদ্ধতিতে যুদ্ধ। আচ্ছা, আপনারা মালোজি নামের কাউকে চেনেন? ইতিহাসবিদরা জানেন, সাধারণ মানুষের অনেকের কাছেই হয়তো তিনি অপরিচিত। মালোজি ছিলেন ছত্রপতি শিবাজির ঠাকুরদা। মালিক অম্বরের সেনাবাহিনীতে তিনি একজন অফিসার ছিলেন এবং পরবর্তীকালে মালোজি মালিকের কোর কমিটির একজন সদস্য হয়েছিলেন। তার ছায়া আমরা দেখতে পাই ছত্রপতি শিবাজির লেখায়। মারাঠা সাম্রাজ্যের অধীশ্বর হওয়ার পর শিবাজি তার বিখ্যাত কবিতা শিবব্রততে মালিক অম্বরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। লিখেছিলেন, মালিক ছিলেন সূর্যের মতন সাহসী এবং তার প্রভাব এখনও তার মধ্যে রয়ে গেছে। ঔরঙ্গাবাদ শহরটাও মালিক অম্বরেরই তৈরি করা। তখন কি নাম ছিল? খিড়কি। পরে অরঙ্গজেব নাম পরিবর্তন করেন। প্রায় 2 লাখ মানুষ সেখানে থাকতেন। 1625 মেতে মালিক অম্বর প্রয়াত হন। মোগল সম্রাট জাহাঙ্গীর মারা গেছেন তার ঠিক 1 বছর পরে। তখন মালিকের বয়স কত? 78। খুলদাবাদে আজও তার সমাধি রয়েছে, পর্যটকরা দেখতে যান। মালিক অম্বর রেখে গিয়েছেন তার স্ত্রী বিবি করিমা আর 2 সন্তান ফতে এবং চেঙ্গিস খানকে। তাদের সম্পর্কে ইতিহাস খুব বেশি খোঁজ নেয়নি, না নেওয়ারই কথা। আফ্রিকার এক কৃতদাস থেকে পশ্চিম ভারতের অধীশ্বর হওয়া, আফ্রিকার এক কৃতদাস থেকে দক্ষিণ ভারতের সম্রাট হওয়া মালিক অম্বরের এই রোমাঞ্চকর উত্থানেই ইতিহাস হয়তো এখনও মজে আছে।